তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, এই পেপারের মডিউল 2 থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় 10 বা 20 নম্বরে আসতে পারে। প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বাস্তববাদ এবং নব্য বাস্তববাদ বা নয়া বাস্তববাদের মধ্যে তুলনামূলক আলোচনা। এই প্রশ্নের উত্তরটা প্রথমে তোমরা বুঝে নাও। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন। এখানে কি বলা হচ্ছে দেখো, আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের ক্ষেত্রে বাস্তববাদ এবং নব্য বাস্তববাদ দুটি অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ তত্ত্ব। বিংশ শতাব্দীর প্রথমার্ধে রাষ্ট্রবিজ্ঞানী E.H. কার এবং হ্যান্স জে মর্গেনতাউয়ের হাত ধরে সনাতন বাস্তববাদ পূর্ণতা লাভ করে। অন্যদিকে 1979 সালে রাষ্ট্রবিজ্ঞানী কেনেথ ওয়াল্টাজ তার বিখ্যাত গ্রন্থ থিওরি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্সের মাধ্যমে নব্য বাস্তববাদের সূচনা করেন, যা কাঠামোগত বাস্তববাদ নামেও পরিচিত। উভয় তত্ত্বই আন্তর্জাতিক রাজনীতিকে ক্ষমতার লড়াই হিসাবে দেখে এবং রাষ্ট্রকে প্রধান চরিত্র হিসাবে মেনে নেয়। তা সত্ত্বেও রাষ্ট্রগুলো কেন দ্বন্দ্বে লিপ্ত এবং কিভাবে তারা আচরণ করে, সেই ব্যাখ্যার ক্ষেত্রে এই দুই তত্ত্বের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। এবারে তুলনামূলক আলোচনা। প্রথম হচ্ছে দ্বন্দ্বের মূল কারণ। সনাতন বাস্তববাদের মতে আন্তর্জাতিক রাজনীতির দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াইয়ের মূল কারণ হলো মানুষের সহজাত প্রকৃতি। মর্গেনথাউ মনে করেন মানুষ স্বভাবতই স্বার্থপর, ক্ষমতালোভী ও আগ্রাসী। মানুষের এই রূপটি রাষ্ট্রের আচরণের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। অন্যদিকে নব্য বাস্তববাদ মানুষের প্রকৃতির পরিবর্তে আন্তর্জাতিক ব্যবস্থায় নৈরাজ্যমূলক কাঠামোকে দায়ী করে। ওয়াল্টাজের মতে আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রের ওপর কোনো নিয়ন্ত্রণকারী বিশ্ব সরকার বা সর্বোচ্চ কর্তৃপক্ষ নেই। এই নৈরাজ্যকর অবস্থার কারণেই রাষ্ট্রগুলো একে অপরকে অবিশ্বাস করে এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে ক্ষমতার প্রতিযোগিতায় নামতে বাধ্য হয়। এবার হচ্ছে ক্ষমতার ধারণা ও উদ্দেশ্য। সনাতন বাস্তববাদীদের কাছে ক্ষমতা অর্জনই হলো রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য বা উদ্দেশ্য। রাষ্ট্র সর্বদা তার ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায়। বিপরীতে নব্য বাস্তববাদীরা মনে করেন ক্ষমতা কোনো চূড়ান্ত লক্ষ্য নয়, বরং এটি হলো রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার একটি প্রধান মাধ্যম। রাষ্ট্রগুলি অন্ধভাবে ক্ষমতা বাড়াতে চায় না। তাদের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক ব্যবস্থায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। অতিরিক্ত ক্ষমতা অর্জন অনেক সময় রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি ডেকে আনতে পারে। তারপর হচ্ছে রাষ্ট্রের আচরণ ও আন্তর্জাতিক ব্যবস্থার প্রভাব। বাস্তববাদ মূলত রাষ্ট্রকেন্দ্রিক। এটি মনে করে যে রাষ্ট্রের বৈদেশিক নীতি আচরণ নির্ভর করে সেই রাষ্ট্রের রাষ্ট্রনেতাদের মনস্তত্ত্ব ও কূটনীতির ওপর। কিন্তু নব্য বাস্তববাদ হলো ব্যবস্থা কেন্দ্রিক। কেনেথ ওয়াল্টাজের মনে করেন রাষ্ট্রনেতাদের ব্যক্তিগত গুণাবলী ও রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি যাই হোক না কেন, আন্তর্জাতিক ব্যবস্থার চাপেই রাষ্ট্রগুলো একই ধরনের আচরণ করতে বাধ্য হয়। কাঠামোই রাষ্ট্রের গতি প্রকৃতি নির্ধারণ করে দেয়। তারপরে কি আছে দেখো, অধ্যয়নের পদ্ধতি। সনাতন বাস্তববাদ মূলত ইতিহাস, দর্শন, রাজনৈতিক কূটনীতির ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি তুলনামূলকভাবে কম বিজ্ঞানসম্মত। অন্যদিকে নব্য বাস্তববাদ আন্তর্জাতিক সম্পর্ককে একটি কঠোর বিজ্ঞানসম্মত ও তাত্ত্বিক কাঠামোর মধ্যে আনার চেষ্টা করেছে। এটি ক্ষুদ্র অর্থনীতির মডেলের অনুসরণ করে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ করে। এবার হচ্ছে তাত্ত্বিক বিভাজন। নব্য বাস্তববাদের মধ্যে আবার দুভাগ দেখা যায়। আত্মরক্ষামূলক নব্য বাস্তববাদ, যার প্রবক্তা হচ্ছে কেনেথ ওয়াল্টাজ, আর আক্রমণাত্মক নব্য বাস্তববাদ, যার প্রবক্তা হচ্ছে মিয়ার সেইমার। ঠিক আছে, মিয়ার সেইমার। সনাতন বাস্তববাদ এই ধরনের কোনো সুস্পষ্ট কাঠামোগত বিভাজন নেই। এবার উপসংহারটা তোমরা দেখে নাও। তারপরের প্রশ্ন আছে আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্ব অর্থাৎ ডিপেন্ডেন্সি থিওরি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা এবারে তোমরা বুঝে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে
অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার এখানে প্রথমেই আছে ভূমিকাটা বোঝো। আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নে তৃতীয় বিশ্বের দেশগুলির অনুন্নয়নের প্রকৃত কারণ অনুসন্ধানে নির্ভরশীলতার তত্ত্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। বিংশ শতাব্দীর 60-এর দশকে ল্যাটিন আমেরিকার অর্থনীতিবিদ রাউল পোভিস আন্দে গুন্ডার ফ্রাঙ্ক, সামির আমিন এবং ইমানুয়েল ওয়ালস্টাইনের গবেষণার মধ্যে দিয়ে এই তত্ত্বর বিকাশ ঘটে। এই তত্ত্বটি আধুনিকরণ তত্ত্বকে প্রত্যাখ্যান করে দাবি করে যে তৃতীয় বিশ্বের অনুন্নয়ন কোনো অভ্যন্তরীণ ত্রুটি নয়, বরং এটি বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্তর্জাতিক পুঁজিবাদী ব্যবস্থার দীর্ঘস্থায়ী শোষণের প্রত্যক্ষ ফলাফল। এবার হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্ব। কি বলা হচ্ছে? এই তত্ত্ব অনুযায়ী সমগ্র বিশ্ব অর্থনীতি মূলত দুটি অসম ভাগে বিভক্ত। একটি হলো কেন্দ্র বা উন্নত পুঁজিবাদী দেশসমূহ এবং অপরটি হলো পান্থ বা অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহ। নির্ভরশীলতার তাত্ত্বিকরা মনে করেন আন্তর্জাতিক ব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছে যেখানে কেন্দ্রের দেশগুলি প্রান্তিক দেশগুলিকে সুকৌশলে শোষণ করে। উন্নত দেশগুলির বিপুল অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান শর্তই হলো অনুন্নত দেশগুলিকে শোষণের মাধ্যমে সর্বদা দরিদ্র করে রাখা। চিন্তাবিদ আন্দে গুন্ডার ফ্রাঙ্ক এই সুপরিকল্পিত শোষণ ব্যবস্থাকে অনুন্নয়নের বিকাশ বলে আখ্যায়িত করেছেন। আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় সম্পদের এই অসম বিনিময় অত্যন্ত সুস্পষ্ট। প্রান্তিক দেশগুলি মূলত কৃষিজাত পণ্য, খনিজ সম্পদ এবং সস্তা কাঁচামাল সরবরাহ করে, যা উন্নত দেশগুলি তাদের শিল্পে ব্যবহার করে। এর পরিবর্তে উন্নত দেশগুলি অত্যন্ত চড়া দামে তাদের উৎপাদিত শিল্পজাত পণ্য প্রান্তিক দেশগুলির বাজারে বিক্রি করে। এই কাঠামোগত বৈষম্যের ফলেই প্রান্তিক দেশগুলির কষ্টার্জিত সম্পদ প্রতিনিয়ত কেন্দ্রের দিকে পাচার হয়ে যায়। ফলে অনুন্নত দেশগুলি স্বাধীন হলেও অর্থনৈতিক দিক থেকে তারা উন্নত দেশগুলির ওপর চিরকাল নির্ভরশীল হয়ে থাকে। তারপর হচ্ছে দেখো, বর্তমানে নব্য উপনিবেশবাদের যুগে এই শোষণ আরও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বহুজাতিক সংস্থা, আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান মূলত কেন্দ্রের দেশগুলির স্বার্থ রক্ষা করে কাজ করে। এর পাশাপাশি প্রান্তিক দেশগুলি অভ্যন্তরীণ শাসক শ্রেণী বা পুঁজিপতিরা সাধারণ মানুষের প্রকৃত উন্নতির পরিবর্তে বিদেশি পুঁজিপতিদের স্বার্থতেই বেশি আগ্রহী থাকে, কারণ বিদেশি পুঁজির প্রসারের সঙ্গেই এই স্থানীয় পুঁজিপতিদের নিজস্ব মুনাফা টিকে থাকে। ফলে কেন্দ্র ও প্রান্তের মধ্যে শোষণের একটি স্থায়ী আন্তর্জাতিক শৃঙ্খল তৈরি হয়। এবার সমালোচনা আছে দেখো, নির্ভরশীলতার তত্ত্বটি আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও এর কিছু সীমাবদ্ধতা আছে। এবার প্রথমত দ্বিতীয়ত করে এগুলো আলোচনা করছি। আমাদের অনার্সের সপ্তাহে 3 দিন ক্লাস হয়। তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তোমাদের জন্যই বলছি যে আমাদের 3 দিন ক্লাস হয়, 2 দিন হচ্ছে রেকর্ডেড ক্লাস আর 1 দিন হচ্ছে সপ্তাহে লাইভ ক্লাস হয়, এবং তার সঙ্গে ক্লাস এবং পিডিএফ নোটস তো প্রোভাইড করা হয়ে থাকে। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও চাইলে যোগাযোগ করতে পারো, সেক্ষেত্রে তোমরা পিডিএফ নোট কিনতে পারো। এবার এখানে প্রথমত দেখো, এই তত্ত্বে অনুন্নয়নের জন্য কেবল বাহ্যিক কারণ বা আন্তর্জাতিক কাঠামোর ওপর জোর দেওয়া হয়, কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলির অভ্যন্তরীণ সমস্যা যেমন দুর্নীতি, অদক্ষ প্রশাসন, রাজনৈতিক অস্থিতিশীলতা এখানে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। দ্বিতীয়ত, এই তত্ত্বটি সদ্য শিল্পোন্নত দেশগুলির দ্রুত অর্থনৈতিক উন্নয়নকে ব্যাখ্যা করতে ব্যর্থ। অনেক উন্নয়নশীল দেশ বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকেও নিজেদের অভাবনীয় অর্থনৈতিক উন্নতি ঘটিয়েছে, যা এই তত্ত্বের মূল ধারণার পরিপন্থী। তৃতীয়ত কি, এই তত্ত্বে আন্তর্জাতিক সম্পর্ককে কেবল অর্থনৈতিক শোষণের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়েছে, কিন্তু রাষ্ট্রগুলির মধ্যে রাজনৈতিক, সামাজিক ও কৌশলগত সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে এখানে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এবার উপসংহার দেখো, উপসংহারটা তোমরা দেখে নাও। ভালো নম্বর পাওয়ার জন্য এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে।